নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আমরা কথা বলবো এনকে ডিজিটালের এক্সিকিউটিভ এডিটর প্রবীর বিশ্বাসের গ্রেপ্তারি নিয়ে। তিনি গ্রেপ্তার হওয়ার আগে তার চ্যানেলে একটি পোস্ট করে গিয়েছেন, সেই পোস্টটি আমি আপনাদেরকে শোনাবো এবং কেন তিনি গ্রেপ্তার হলেন সেই বিষয়ে আলোচনা করব। সাথে সাথে এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো সবুজ সাথী সাইকেল পাচ্ছে না ছাত্রছাত্রীরা, সেই নিয়ে ছাত্রীরা রাস্তায় আন্দোলন করতে নেমে গিয়েছে। ইতিমধ্যেই বহু রাজনৈতিক দলকে তো আমরা রাস্তায় আন্দোলন করতে দেখেছি, কিন্তু ছাত্রছাত্রীদের এই আন্দোলন প্রথম দেখছি, যেখানে পরিবর্তনের সরকারের এক মাসের মধ্যেই তারা অভিযোগ করছে যে সাইকেল দেওয়া তাদের বন্ধ হয়ে গিয়েছে, আর এই সাইকেল পাওয়ার দাবিতে ছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করছে। দেখাবো আপনাদেরকে এই এপিসোডে সেই ভিডিও। সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাব দিল্লির রাজনৈতিক মহলে কি ধরনের চর্চা চলছে এখন, কারণ সংসদীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কার্যত কোণঠাসা, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কোণঠাসা, এমনটাই অভিযোগ করছেন 20 জন বিক্ষুব্ধ সাংসদ। তৃণমূল কংগ্রেসের এই সাংসদরা 20 জন মিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল দেখা করেছেন এবং স্পিকার সাহেবের কাছে, লোকসভার স্পিকার সাহেবের কাছে তারা অনুরোধ জানিয়েছে যে তারা এনডিএ কে সমর্থন করতে চায়। এই বিষয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদদের নেতৃত্ব দেওয়া কাকলি ঘোষ দস্তিদার, তার বক্তব্য এই এপিসোডে আমি শোনাবো এবং তার প্রত্যুত্তরে তৃণমূল কংগ্রেসের আরো এক গোষ্ঠীর সাংসদ, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদ রয়েছেন, তারাই বা প্রেস কনফারেন্স করে কি বললেন সেটাও এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো। একমাত্র সিপিএম এর বিধায়ক এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি কি বলছেন অবশ্যই দেখাবো। এবং কাকলি ঘোষ দস্তিদারকে অত্যন্ত সূক্ষ্মভাবে কিছুদিন আগে কটাক্ষ করেছিলেন বিজেপির বিধায়ক সজল ঘোষ, সেটাও কিন্তু আজকের দিনে ভাইরাল হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে কি বক্তব্য রাখলেন। পুলিশ বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছেন এবং কোমরে দড়ি পরিয়ে কার্যত খালি গা করে বিভিন্ন অভিযুক্তদের ঘোরাচ্ছেন। আদৌ পুলিশ কি এটা পারেন? তার বিরুদ্ধে কি বলছেন নওশাদ সিদ্দিকী, সেটা আপনাদেরকে এই এপিসোডে শোনাবো এবং দেখাবো বিজেপির সেই প্রতিবাদী কর্মী, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আজকের দিনে, যিনি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন ক্যামেরার সামনে। গ্রেপ্তার হওয়ার পরে সেই সুবোধ কুমার সাউ বিজেপির কর্মী, তিনি কি বললেন দেখাবো এবং শেষে আপনাদেরকে দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেকটা পূর্বতন সরকারের মতো, ওই যে দুয়ারে সরকার একটা কর্মসূচি ছিল, সেই ধরনেরই একটি কর্মসূচির আয়োজন করতে চলেছেন আগামী 15, 16 এবং 17 তারিখ। কি বলছেন শুভেন্দু অধিকারী সেই বিষয়ে, সেই কর্মসূচিতে আপনারা কি কি সুবিধা পেতে পারেন, সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রথমেই দেখা যাক প্রবীর বিশ্বাসের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি। কারণ আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখেন তারা কিন্তু অনেকেই এনকে ডিজিটালেরও সাবস্ক্রাইবার রয়েছেন এবং সেই সাবস্ক্রাইবারদের জানা উচিত যে প্রবীর বিশ্বাস কেন গ্রেপ্তার হলেন। ইতিমধ্যেই শোনা যাচ্ছে প্রবীর বিশ্বাসকে নাকি গ্রেপ্তার করেছে কলকাতার সাইবার সেল। আমরা পালাবদলের পরে বারবার দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রচুর প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন জালিয়াতির বা বিভিন্ন দুর্নীতির অভিযোগে, কিন্তু প্রবীর বিশ্বাস তিনি তো একেবারেই একজন খাঁটি সাংবাদিক এবং সাংবাদিকতার সূত্রে তার কোনো রকম তোলাবাজি কিংবা কোনো রকম অভিযুক্ত থাকার কথা নয়। একমাত্র সাইবার সেলের মাধ্যমেই প্রবীর বিশ্বাসকে গ্রেপ্তার করা যেত, আর সেটাই কলকাতার সাইবার সেল গ্রেপ্তার করেছে। শোনা যাচ্ছে প্রবীর বিশ্বাস তিনি নাকি ফেসবুকে কিছু একটা পোস্ট করেছিলেন, সেটার ভিত্তিতে সাইবার সেল গত শনিবার প্রবীর বিশ্বাসকে চিঠি দিয়েছিলেন এবং চিঠি দেওয়ার পরে প্রবীর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। কত বড় অভিযোগ, কি ধারা রয়েছে, এ সমস্ত কিছু বিষয় এখনো পর্যন্ত সামনে আসেনি। প্রবীর বিশ্বাসের যিনি উকিল রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, তাকে আমরা টেলিফোনে যোগাযোগ করলেও তিনি টেলিফোন ধরেননি, তাই তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। কিন্তু গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করে প্রবীর বিশ্বাস একটি ইউটিউব ভিডিও শুট করে গিয়েছিলেন, যেটা তিনি তার চ্যানেল কর্তৃপক্ষকে বলে গিয়েছিলেন যদি আমি গ্রেপ্তার হই তাহলে এটা তার চ্যানেলে আপলোড করে দিতে, আর সেই মতোই প্রবীর বিশ্বাসের চ্যানেলে সেটি আপলোড হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো কি বলছেন এমকে ডিজিটালের এক্সিকিউটিভ এডিটর প্রবীর বিশ্বাস তার গ্রেপ্তারি নিয়ে। দেখুন। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। একটা অঘটনের কথা বলেছিলাম গত শনিবার রাত্রে, সেই অঘটনটাই ঘটে গেল। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তার মানে আমি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গিয়েছি। হ্যাঁ, একটি এফআইআর দায়ের হয়েছে আমার নামে গত 4/6/2026 তারিখে। লালবাজার থেকে আমাকে একটা চিঠি পাঠানো হয়েছে, এই তার চিঠি। আমাকে দেখা করতে বলা হয়েছে, যদিও চিঠিটি আমি হাতে পেয়েছি গত 6 তারিখে। 6 তারিখে চিঠিটি হাতে পেয়েছি ঠিক বেলা 10টা 24-এ, এবং আমাকে দেখা করতে বলা হয়েছিল সেই দিনই 6 তারিখেই 11:30টার মধ্যে। বুঝতেই পারছেন 10টা 24-এ নোটিশ পেয়ে 1 ঘন্টার মধ্যে লালবাজারে আমি যেখানে থাকি সেখান থেকে পৌঁছানো একেবারেই অসম্ভব, ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আমি একটা প্রত্যুত্তরে মেল পাঠিয়েছি, সে মেলটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেলটি আমি পাঠিয়েছি যাতে বলা হয়েছে যে আমাদেরকে 14-15 দিন সময় দেওয়া হোক, এভাবে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারছি না।
যদিও তার উত্তর কি আসবে না আসবে জানি না, কিন্তু অনুষ্ঠানটা রেকর্ড করে রাখছি একটাই কারণে, কারণ এটা সাইবার অপরাধের ধারায় আমাকে গ্রেফতার করা হয়েছে। কতদিন জেলে থাকতে হবে আমি জানি না, তবে এনকে ডিজিটাল বন্ধ হবে না, এনকে ডিজিটাল চলবে। আপনাদের শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা, আশীর্বাদে এনকে ডিজিটাল অনেকটা পথ পেরিয়ে আজ 5 লক্ষের উপরে সাবস্ক্রাইবারের গণ্ডি পার করে গিয়েছে, এবং এনকে ডিজিটালের ফেসবুক পেজও প্রায় 50,000 ছুঁই অল্প দিনের মধ্যে। ফলে এনকে ডিজিটাল তো বন্ধ হবে না, আজ না হোক কাল বিচার তো পাবই। বিচার পেয়ে ফিরে এসে আবার আপনাদের মুখোমুখি হব। কিন্তু একটা কথা বলি, যে এইভাবে আমাদেরকে গ্রেফতার করে, এইভাবে আমাদেরকে আটকে রেখে, এইভাবে আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টাটা কিন্তু সফল হবে না। আমি জানি আমার আইনের ওপর সম্পূর্ণ বিশ্বাস, আস্থা, ভরসা সবই আছে, সুবিচার তো পাবই। আমি তো খুন করিনি, আমি তো কাউকে মিথ্যে বলিনি। হ্যাঁ, আমাদের কোনো অনুষ্ঠানে কারোর যদি কোনো আঘাত লেগে থাকে, সেটা নিঃসন্দেহে আমাদের কাছে লজ্জার, এবং ক্ষমা প্রার্থনাও করছি আমরা। কিন্তু আমরা কাউকে বিলো দ্য বেল্ট অ্যাটাক, কাউকে ব্যক্তিগত আক্রমণ কখনো করিনি। ভুল হতেই পারে, ভুল করতেই পারি, আইনের চোখে সেটা অন্যায় হতেই পারে, তাই হয়তো আজকে আমাকে জেলে থাকতে হচ্ছে। জানি না কতদিন থাকতে হবে জেলে, এবং এই জেল থেকে যদি ফিরে আসি তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে এনকে ডিজিটালের পর্দায়, মানে ইউটিউবে, আবার এনকে ডিজিটালের ফেসবুক পেজেও। আমরা যেভাবে আমাদের অনুষ্ঠান চলছে আমাদের চলবে, হয়তো আমি থাকবো না, সেক্ষেত্রে অনুষ্ঠানের সংখ্যা কমে যাবে নিশ্চয়ই, কিন্তু অনুষ্ঠান বন্ধ হবে না। এবং আপনাদেরকে বলি, যেভাবে আপনারা ফেসবুক পেজে রোজ আপডেট পাচ্ছেন, সেই আপডেটগুলো নিয়মিত পেতে থাকবেন। কিন্তু আমার সাথে আপনাদের আর দেখা হবে না যতক্ষণ না সুবিচার পেয়ে ফিরে আসছি। শুনলেন আপনারা, ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার সূত্রে আমরা এটাই বলতে পারি যে প্রবীর বিশ্বাস বাবু তিনি যদি কোনো রকম অন্যায় না করে থাকেন, তাহলে তার সঙ্গে আমরা সবসময় রয়েছি। যদি প্রবীর বিশ্বাস বাবুর বিরুদ্ধে কোনো রকম কাটমানি নেওয়া, দুর্নীতির অভিযোগ না থাকে, তাহলে আমরা তার সঙ্গে রয়েছি। যদি প্রবীর বিশ্বাসের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ না থাকে, আমরা তার সঙ্গে রয়েছি। কারণ শুধুমাত্র একটি প্ল্যাটফর্মে নিজের মতবাদ প্রকাশ করার জন্য, আর একটি পলিটিক্যাল দলকে সামান্য সুযোগ সুবিধা পাইয়ে খবর করার জন্য যদি প্রবীর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এটা গণতন্ত্র বিরোধী। কারণ সংবিধানে বলছে যে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের কিন্তু নিজের মতামত প্রকাশ করার একেবারেই স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। তাই শুধুমাত্র একটি পলিটিক্যাল দলের যদি পছন্দ না হয়ে থাকে সেই বাক স্বাধীনতা, তার প্রতি প্রতিহিংসা নেওয়ার জন্য কাউকে যদি গ্রেপ্তার করা হয়, হেনস্থা করার জন্য কাউকে যদি গ্রেপ্তার করা হয়, এটা কিন্তু সংবিধানের পক্ষে যথেষ্টই মারাত্মক এবং ক্ষতিকর। আজকে পরিবর্তনের মূল মন্ত্রই ছিল ভয় আউট, ভরসা ইন, কিন্তু সেটা কি দেখা যাচ্ছে? সাংবাদিকদেরকেও গ্রেপ্তার করে নিতে হচ্ছে শুধুমাত্র তারা নিজস্ব প্ল্যাটফর্মে, নিজেদের ওপেন ফোরামে নিজেদের বক্তব্য রাখছে বলে। এটা কি গণতন্ত্রে একেবারেই কাম্য? যদি প্রবীর বিশ্বাস, আমি বারবার বলছি, যে কোনো রকম মারাত্মক তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা রয়েছে তাদের মতো কোনো রকম নোংরামি করে থাকে, তাহলে গ্রেপ্তার হবে, শাস্তি হবে। কিন্তু সাইবার সেলের আন্ডারে যখন গ্রেপ্তার করা হয়েছে, অবশ্যই এটা কোনো রকম ডিজিটাল ব্যাপার, আর সেই ডিজিটাল ব্যাপারে কি ধারা রয়েছে এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। আমরা এই বিষয়ে নজর রাখবো, কিন্তু একটা কথাই বলতে পারি যে আমাদের চ্যানেল সর্বদা প্রবীর বিশ্বাসের সঙ্গে থাকবে, যদি তিনি আইন মোতাবিক কোনো রকম নোংরা কাজ না করে থাকেন এবং আইনের গণ্ডির মধ্যেই থেকে নিজের সাংবাদিকতাকে 100% সঠিকভাবে জাস্টিফিকেশন করে থাকে। চলুন আমি আপনাদেরকে এরপরে দেখাই নওশাদ সিদ্দিকীর বক্তব্য। তিনি এই যে বিভিন্ন জায়গায় পুলিশের অতি সক্রিয়তা, পুলিশ বিভিন্ন জায়গায় নেতাদেরকে গ্রেপ্তার করছেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের অভিযোগ যাদের প্রতি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছেন, এবং কিছু মানুষকে খুশি করার জন্য সেই পুলিশকে দেখা যাচ্ছে কোমরে দড়ি পরিয়ে তাদেরকে খালিগা করিয়ে বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে। কিন্তু এই বিষয়ে এখন মুখ খুললেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তিনি বললেন যে এটা কিন্তু পুলিশ একেবারেই করতে পারেন না, এবং এই বিষয়ে যদি সেই পুলিশ আধিকারির এগেনস্টে লিখিত অভিযোগ জমা করা হয় তাহলে কিন্তু তিনিও শাস্তি পেতে পারেন। দেখুন, নেওয়া যায় না, কোমরে দড়ি বাঁধা তো দূরের কথা, হ্যান্ড কাপ লাগাতে গেলেও ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে লাগাতে হবে। আমার তো মানে সেগুলো কিছুই নাইনি। আমি একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করছি, একের পর এক তৃণমূলের নেতাদেরকে, বিধায়কদের পর্যন্ত কোমরে দড়ি বেঁধে প্রাক্তন বিধায়ককে এইভাবে নিয়ে যাচ্ছে। তৃণমূলের সুপ্রিতন, সুকেনিন কামান, তৃণমূলের লিগাল সেল কি ঘুমাচ্ছে? তাদের কোনো কথা নাই যে পুলিশের কর্তা ওইভাবে ঘোরাচ্ছে, তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করলে চাকরিটাও থাকবে কি সন্দেহ আছে। তারপরে তৃণমূল কংগ্রেস এমন লেভেলের দুর্নীতি হয়তো করে ফেলেছে, মুখ খুলতে কেউ সাহস পাচ্ছে না। অভিযুক্তদেরকে ধরে অর্ধনঙ্গ করে রাস্তায় ঘুরাচ্ছে, এর বিষয়েও প্রশ্ন তুলব। যদিও কলকাতা হাইকোর্ট এটাকে কড়া নির্দেশনা দিয়েছে, এগুলো কোনো মধ্যযুগীয় কালচার আসছে, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। অন্যায় করেছে, অন্যায়কারী সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে আমি, না ছাড় পেয়ে যায়। কিন্তু অন্যায় করেছে অভিযুক্ত, তার আগেই যদি আমি পুলিশ নীতি চালাই তার উপরে, তার আগেই যদি তাকে আমি জনসমক্ষে হ্যারাসমেন্ট করি, এরকম আমি মেনে নেওয়া যায় না। কোমরে দড়ি বাঁধা তো দূরের কথা, হ্যান্ড কাপ লাগাতে গেলেও
ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে লাগাতে হবে। আমার তো সেগুলো কিছুই নাইনি। একেবারেই মানবাধিকার কমিশন বলে ভারতবর্ষে একটা সংস্থা রয়েছে যাদের এই মানবাধিকার দেখার কথা, কিন্তু এই মানবাধিকার কমিশনের অনেক রুলসও রয়েছে। সেই রুলসের আওতায় কিন্তু এই রকম পুলিশের যে বিহেভিয়ার এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু পড়ে না। অতি সক্রিয়তা এইভাবে করা যায় না, যার জন্য আদালতেরও নজরে এসেছে এবং আদালত পর্যন্ত এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমার মনে হয় পুলিশের এতটা মানবিকতা দেখানো উচিত নয়, যে মানবিকতাটা আমরা গতকাল দেখলাম দুর্গাপুর কাণ্ডে। যে সমস্ত যুবক যুবতীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দুর্গাপুরে ঘটনা ঘটেছিল, কালকের এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছি, আর তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে 4 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। আর এই 4 জনকে গ্রেপ্তার করে যখন আদালতে পেশ করা হচ্ছে, তাদেরকে পুলিশ যখন আদালতে নিয়ে যাচ্ছে, সেই সময়কার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। solo. দুর্গাপুরের গতকালের অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মাত্র 14 বছরের একজন বালিকাকে এবং মাত্র 8ম শ্রেণীতে পড়ে সেই বালিকার সঙ্গে দুষ্কর্ম করা হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেলে। 4 জন অভিযুক্তকে পুলিশ অত্যন্ত সুন্দরভাবে তদন্তে নেমে গ্রেপ্তার করেছে, সাধুবাদ জানাই পুলিশকে। কিন্তু এদেরকে যেভাবে আদালতে পেশ করা হলো, আমার ব্যক্তিগত মতামত যে এদেরকে এতটা সুন্দরভাবে আদালতে না পেশ করলেও হতো। আসলে বাস্তবে এদেরকেই কোমরে দড়ি পরিয়ে গ্রামে ঘোরানো উচিত এবং মানুষের সামনে তুলে দেওয়া উচিত। কারণ শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি এক সময় বলেছিলেন যে দোষীদেরকে এইভাবে বসিয়ে বসিয়ে খাওয়ানো হবে না, জমা নিয়ে খরচ করে দেওয়া হবে। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে দেখাবো, কাল থেকে একেবারে উথাল পাতাল পশ্চিমবঙ্গের মিডিয়ারা সারা রাত ঘুমোয়নি, এত চিন্তা যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ কার্যত ঘর ভেঙে দিল তৃণমূল কংগ্রেসের। আর এই বিষয়ে নেতৃত্ব দিয়েছেন, শোনা যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ বারাসাতের। এবং গতকাল শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন দিল্লিতে এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে মিটিং করেছেন এই সকল সাংসদ শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে। আমি দেখাবো আপনাদেরকে কি বলছেন বারাসাতের তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি এই যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন তাদের নেতৃত্বে রয়েছেন। দেখাবো কাকলি ঘোষ দস্তিদার কি বক্তব্য রেখেছেন, দেখুন। কাজের জন্য, উন্নয়নের স্বার্থে আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু বছর কাজ করেছেন। তারা কিন্তু একটা বিপন্নতায় ভুগছিলেন, একটা বিষাদে ভুগছিলেন এবং তারা আলোচনা করছিলেন যে আমরা কাজ করতে পারছি না, কি করা যায়, এটা চলছিল। সেটারই ফলপ্রসূ বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে এই ধরনের সাংসদ আমাদের মধ্যে রয়েছে, যারা প্রত্যেকটা মুহূর্তে মানুষের চিন্তা করে, মানুষের জন্য তারা এতটা চিন্তা করে যে মাত্র পরিবর্তনের 1 মাসের মধ্যেই তারা দল চেঞ্জ করে যে রানিং দল, সেই রানিং দলের শরণাপন্ন হতে চাইছে। মানুষের কাজ আটকে যাবে, মানুষের প্রত্যেকটা কাজ যদি আটকে যায়, সাধারণ মানুষ কিভাবে নিঃশ্বাস নেবে, এতটা চিন্তা এই ধরনের সাংসদরা করেন। তার জন্য সত্যিই আমরা আপ্লুত এবং এনাদেরকে ধন্যবাদ জানাতে হবে। কিন্তু কি বলছেন আমাদেরই পশ্চিমবঙ্গের আরো এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদ, তারাও কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং কি বক্তব্য রেখেছেন আমি শোনাবো আপনাদেরকে, দেখুন। আমরা একসঙ্গে কাজ করব, হানতানা তোমাকে কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না। যদি বলে পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোয়াশলা, বিশ্বাসঘাতক,
গদ্দার, এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011 পর দলে এসছে, এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর থিমস্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের থেকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসবে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা। এই ছিল কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে গ্রুপে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরই আর এক সাংসদের বক্তব্য। আপনারা বলুন ঠিক বলছেন না ভুল বলছে, কারণ এই কথাগুলোর মধ্যে যুক্তি কতটা রয়েছে সেটা তো আপনারা ডিসাইড করতে পারবেন, আপনারা কমেন্টস করে বলতে পারবেন। আদৌ কি এই যে সাংসদরা যারা আজকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে, তারা কি সাধারণ মানুষের কথা চিন্তা করছে, যাদের ভোটে এরা জয়লাভ করে সাংসদ হয়েছেন তাদের কথা চিন্তা করছেন, নাকি এরা শুধুমাত্র নিজেদের সম্পদ বা নিজেদের যে আগামী 3 বছরের কেরিয়ার রয়েছে সেই কেরিয়ারকে মসৃণ করার জন্য এই বাংলার উন্নয়নের কথা বলছে? কারণ এই সাংসদরা তো এতদিন পর্যন্ত দিল্লিতে বক্তব্য রাখার সুযোগ পেয়েছে, তখন তো এই সাংসদদের কখনো বলতে শুনিনি বাংলার মানুষের দুঃখের কথা। আজকে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার বর্তমান সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এরা মানুষের জন্য কাজ করতে চাইছেন, সেদিন কেন আয়ুষ্মান ভারতের জন্য এরা আওয়াজ তোলেননি? সেদিন কেন মনরেগার টাকা পাওয়ার জন্য এরা আওয়াজ তোলেননি? আর এই কথাটাই সাংবাদিক সম্মেলন করে বোঝাতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আজকে যেটা বোঝাতে চাইছেন দলে থেকে এই 15 বছর, সেটা কি নেত্রীকে বোঝাতে পারেননি? বারবার তো শতাব্দী রায় টিকিট পেয়েছেন, বারবার তো কাকলি ঘোষ দস্তিদাররাও টিকিট পেয়েছেন। নতুন শর্মিলা সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় করলেন, এই শর্মিলা সরকারকে তো মাত্র 2 দিনের মাথায় টিকিট দেওয়া হয়েছে। তার আগে তো বহু কর্মী বা বহু নেতা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমানে ছিল, কিন্তু শর্মিলা সরকারকেই কেন বাছা হলো? তো এই জায়গাগুলোই যে তৃণমূল কংগ্রেস ভুল করে এসেছে, সেই ভুলগুলোর খামতিটা আজকে তো তৃণমূল কংগ্রেসকে মেটাতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু, আপনি যতই চেঁচামেচি করুন এবং যতই আবেগতাড়িত হয়ে বক্তব্য রাখুন, নিজের দলের মধ্যে থেকে যে ভুলগুলো আপনারা চিরকাল করে এসেছেন, যে সমস্ত মানুষের হাত ধরে নেতা তৈরি করেছেন আর যে পুরনো কর্মীদেরকে লাথ মেরে ডাস্টবিনে ফেলে দিয়েছেন, সেই চোখের জলের দাম আজকে তৃণমূল কংগ্রেসকে ঘোচাতে হচ্ছে। জানি না আগামী দিনে প্রায়শ্চিত্ত তৃণমূল কংগ্রেস দল করতে পারবে কিনা, জানি না আগামী দিনে তৃণমূল কংগ্রেস দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা, জানি না আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি হবে, কিন্তু এ কথা নিশ্চিত যে বাংলার মানুষ, যে সাধারণ জনগণ রয়েছে, সেটা বিজেপির ভোটারই হয়ে থাকুক কিংবা সিপিএম কিংবা তৃণমূলের কংগ্রেসেরই ভোটার হয়ে থাকুক, তাদের বিশ্বাস কিন্তু এই সকল নেতাদের পক্ষে থেকে চলে যাচ্ছে। আগামী দিনে এরা ভোটে দাঁড়ালে মানুষ বিশ্বাস করতে পারবে না যে আমি যে দলটাকে ভোট দেবো সেই দলটার ভোটটা নিয়ে অন্য কোনো দলে নিজের পরিবার বা নিজের সম্পদ বাঁচাতেই হয়তো এরা চলে যেতে পারে। তো যাই হোক, এ সমস্ত কিছু বিষয় তো চলতেই থাকবে। আর এই বিষয়ে বাম বিধায়ক, একমাত্র বাম বিধায়ক, তিনিও বক্তব্য রেখেছেন। কি বলেছেন এই বিষয়ে আমি শোনাবো আপনাদেরকে, দেখুন। তৃণমূলের বিধায়করা এই যে যারা পালিয়ে যাচ্ছে ভাবছে, ভেঙে চলে আসছে মমতা ব্যানার্জি, কিসের জন্য? শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য, কোনো মানুষের স্বার্থে না তো। আপনি এই যে দলটা ভাঙলো, যারা ভাঙলো মানুষের স্বার্থে ভাঙলো, এটা শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেরা পদ পাবে, নিজেরা হয়তো যে বাঁচবে কি করে, পিঠ বাঁচাবে। কারণ মমতা ব্যানার্জির সাথে এখন থাকলে বড় বিপদ হয়ে যাবে, হয়তো পুলিশের হবে, বিভিন্ন ধরনের দুর্নীতি করেছে তার তদন্ত হবে। শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য এইরকম একটা জায়গাতে বিরোধী মানুষদেরকে পশ্চিমবাংলায় ঠেলে দিচ্ছে। মানুষ তো রায় দিয়েছে, 80 জন এমএলএ ছিল, এতগুলো এখনো এমপি আছে, তাহলে এতগুলো পৌরসভা আছে, পঞ্চায়েত আছে, তাহলে সেখানে দাঁড়িয়ে তারা মানুষের কাজ না করে, মানুষের হয়ে লড়াই না করে, তারা নিজেদের স্বার্থে এইভাবে দল ভাগাভাগি করছে। যার ফলে এই নীতি নৈতিকতাহীন, নৈতিকতা বিবর্জিত এই যে এটা মানুষ আগামী দিনে এদেরকে ছুড়ে ফেলে। কি মনে করেন, বাম বিধায়ক যেটা বললেন একেবারে ঠিক কথা বললেন না ভুল কথা বললেন? আপনারা কমেন্টস করুন, কারণ আমি জানি আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন অনেকে আবার বামপন্থা বিরোধী, কিন্তু তবুও বামপন্থা বিরোধী হলেও আপনাদের মতাদর্শ আলাদা থাকলেও এটা কিন্তু মেনে নিতে হবে যে লড়াইয়ের ময়দানে বামপন্থীরা একটা বিধায়ক নিয়েও এখনো পর্যন্ত রয়েছে। বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের বিরুদ্ধে কিন্তু এই বামপন্থীরাই গিয়ে দাঁড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এখন নিজেদের ঘর বাঁচাতেই ব্যস্ত রয়েছে। আগামী দিনে দল কিভাবে গোছাবে সেটা তো দেখার, কিন্তু বামপন্থীদেরকে এই মুহূর্তে রাস্তায় পাওয়া যাচ্ছে। আবার অনেক
অনেকে বলতে পারেন যে বামপন্থীরাই তো বিজেপির লোককে ভোট দিতে বলেছিলেন, তাই তারা এখন নিজেদের চালেই নিজেদের বিপাকেই পড়ে গিয়েছে। একাধিক রাজনৈতিক মতামত আসতে পারে। আপনারা কমেন্টস করুন, আপনাদের সকলের কমেন্টসই আমি পড়ি এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। চলুন আমি আপনাদেরকে এরপরে দেখাবো কিছু বাচ্চা মেয়েদের আন্দোলন। হ্যাঁ, আপনারা সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন চলতো, ছেলে মেয়েদের স্কুলে একটি সাইকেল দেওয়ার প্রকল্প চলতো, যেটার নাম ছিল সবুজ সাথী। আর পালা বদলের পরে এই সাইকেলই নাকি সবুজ সাথীর তারা পাচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন কিছু স্কুলের ছাত্রীরা। কে বলছে? তোমরা কোন ক্লাসে ছাত্র? আমরা বলতে গেছিলাম, বারবার আমাদেরকে আশা দিয়ে রাখছে। কোথায় কোথায় জানিয়ে দিল? আমরা স্কুলে বলেছিলাম যে আমরা তাহলে ব্লকে যাচ্ছি, আপনারা তখন দিবেন না বা কিছু, তো আমরা ব্লকে যাচ্ছি, না হলে রাস্তায় যাচ্ছি, তো আমাদের থামিয়ে দেওয়া হয়েছে, বলছে যে তোমাদের এখন যেতে হবে না। হ্যাঁ, আমাদেরকে সামসুকি স্কুলে যেটা করেছিল ওটা আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। কি বলছে? যে সামসুকি স্কুলে ওরা রাস্তায় দাঁড়িয়েছে, তো তোমরা এরকম করো না, কিন্তু আমাদের তো বাধ্য হয়ে এটা করতে হলো। আমাদেরকে কতজন স্টুডেন্ট আছে যা পাওনি? কতজনের অসুবিধা আছে? কতজন কাছাকাছি আছে? কত? 200 কাছাকাছি আছে। এই নিয়ে কোথায় কোথায় জানিয়েছিলে বললে? ব্লকে জানিয়েছিলে? না না না, এ রাজ্যে এ দেশে সবার যখন অধিকার রয়েছে রাস্তা অবরোধ করে দেওয়ার, যে কোনো কারণে সবাই আজকালকার দিনে রাস্তা অবরোধ করে দেয়, তাহলে এই ছোট্ট ছোট্ট ছাত্রীরাই বা কি অন্যায় করেছে? এরা নিজেদের একেবারে নৈতিক দাবি, কারণ এর আগের ক্লাসে যারা পড়েছে তারা পর্যন্ত এরা দেখে এসেছে যে সাইকেল পেয়ে আসছে। যবে থেকে এরা জন্মগ্রহণ করেছে তবে থেকেই তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, আর এরা দেখে থাকছে ছোট থেকে যে আমার দাদা দিদিরা স্কুলে সাইকেল পেয়ে থাকে, তাই এদেরও মনের মধ্যে নিশ্চয়ই একটা চাহিদা জন্মেছে যে আমরা ক্লাস 8-9-এ উঠলে আমাদেরও একটা সাইকেল হবে। আর এর মধ্যেই পালাবদল হয়ে যাওয়ার পরে সাইকেল প্রকল্পটি যখন আটকে গিয়েছে, এরা একেবারে বৈধ আন্দোলনটাই সৃষ্টি করেছে এবং বিডিও অফিসের সামনে কার্যত ঘেরাও করে দিয়েছে। যদিও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো প্রকল্পই বন্ধ হবে না যেগুলো জনকল্যাণমূলক। হয়তো এই সাইকেল দেওয়ার প্রক্রিয়াটাও আগামী দিনে চলতে পারে, সঠিকভাবে জানা নেই, কিন্তু এই প্রকল্পটা চলা উচিত, কারণ বহু গ্রামের ছেলে মেয়েদের এই সাইকেলের উপর ভরসা করে স্কুল যাতায়াত হয়ে থাকে। বিশেষ করে মহিলারা, বিশেষ করে ছাত্রীরা, ক্লাস 8 ক্লাস 9-এর ছাত্রীরা যখন একটা 2 কিলোমিটার 3 কিলোমিটার গ্রামের রাস্তা দিয়ে একা হেঁটে হেঁটে স্কুল থেকে আসে, সেটা তার সুরক্ষার জন্য যথেষ্টই চিন্তার। আর এই সাইকেলটি থাকলে শীতকালে সন্ধ্যা নামার আগে তারা কিন্তু বাড়ি ফিরে আসবে। তাই এই সাইকেল বিশেষ করে ছাত্রীদেরকে তো অবশ্যই দিয়ে দেওয়া উচিত, যেটার আন্দোলন এরা গতকাল সৃষ্টি করেছিল। আসুন আমি আপনাদেরকে দেখাবো যে বিজেপির সেই পুরনো দিনের কর্মী সুবোধ কুমার সাউ, যিনি প্রতিবাদ করছিলেন বারবার ফেসবুকের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম তৈরি করা হয়েছে সেটাতে মানুষের অসুবিধা হচ্ছে, এবং একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কিছুদিন আগে বিজেপির বীরভূমের নেতাদের বিরুদ্ধে। আর সেটার জন্য, সেই নেতাদের এগেনস্টে অভিযোগ করার জন্য বীরভূমের পুলিশ এই সুবোধ কুমার সাউকেই গতকাল গ্রেপ্তার করে নিয়েছে, যে ভিডিওটি আমাদের সামনে এসে পৌঁছেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। ফেসবুকে পোস্ট করেছি বিজেপিকে ভোট দাও। পরশুদিন আমি ডলাটিতে যা দুর্নীতি চলছে, রামপুরহাট বিধানসভা এমএলএ ধ্রুব সাহা, রাজগ্রাম আসমানপুর, বীরভূমে যত পাথর অঞ্চলে এরিয়া থেকে টাকা খায়, সে ব্যাপারে নিয়ে আমি কিছু পোস্ট করেছিলাম। তার জন্য আমাকে মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। আমি আমাকে কিছুই বলিনি, আমি শুধু ফেসবুকে পোস্ট করেছিলাম। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওটাকে ট্যাগ করে ছেড়েছে, তার জন্য আমাকে মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হচ্ছে। একটু খোঁজ নেন, আপনি ভালো সাংবাদিক। ওই ছেলেটা কোনোদিন বিজেপি করেনি, তৃণমূলের সময় তৃণমূল, আজকে বিজেপি এসছে, বিজেপির নাম করে গেরুয়া পতাকা নিয়ে পৌরসভাতে গিয়ে উৎপাত শুরু করেছে। গত 3 দিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা প্রায় পরিশ্রম করছে, তার সম্বন্ধে ফেসবুকে উল্টোপাল্টা বলেছিল। একজন মহিলা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তার সম্বন্ধে বলছে। অন্নপূর্ণা যোজনা, তার সম্বন্ধে বলছে। সেই লোক বিজেপি। সেই জন্য সংবাদ যখন পরিবেশন করবেন, সাংবাদিকদেরকেও আমি বলবো, এতদিন যে চিন্তা ভাবনা ছিল চটি চাটার চিন্তা ভাবনা, বিজেপি হতে হবে না, কমসে কম রাষ্ট্রবাদী সাংবাদিক হন। যদি ধ্রুব সাহার কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, গঠনাত্মক আলোচনা করুন। আমাকেও শিখতে হবে, আমার যদি ত্রুটি থাকে আমাকেও সংশোধন করে এগিয়ে যেতে হবে। আমরাও সবাই কিন্তু মানুষ, যদি ভুল হয় সংশোধনের মাধ্যমে এগিয়ে যাওয়া আমাদের কাজ। কিন্তু যারা উন্মাদ, যারা এই ধরনের কি বলছি, কোথায় বলছি, কেন বলছি, কি কাজ করছি, এই সম্বন্ধে ভাবনা নয়, তাদেরকে
একটু সমাজের মাধ্যমে, সমাজ মাধ্যমের মাধ্যমে কিংবা গণমাধ্যমের মাধ্যমে এগিয়ে এসে সমাজকে আপনারা কি শিক্ষা দেবেন সেটাও ভাববেন। অর্থাৎ এই সুবোধ কুমার সাউ ফেসবুক লাইভ করে যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন, পুলিশ তাদের কাছে না গিয়ে যে অভিযোগকারী তাকেই গ্রেপ্তার করে নিয়েছে। যদিও এই সুবোধ কুমার সাউ তিনি দাবি করছেন তিনি দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী, তৃণমূল কংগ্রেসের আমলেও তিনি বিজেপিটা করে এসেছেন, আর উল্টো দিকে তার বিরুদ্ধে যারা রয়েছেন তারা বলছেন বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বিজেপির সঙ্গে এই ধরনের কর্মী সম্পর্ক রাখতে চায় না। আপনাদের সামনে দেখালাম, আসল সত্য কি সেটা পুলিশ তদন্ত করবে এবং আগামী দিনে এই সত্য হয়তো আপনাদের সামনে আসবে। কিন্তু এটাই বলতে পারি, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে ভিডিওটি এই সুবোধ কুমার সাউ করেছিলেন সেটার মধ্যে যৌক্তিকতা ছিল, কারণ এত 13 পাতার ফর্ম এবং সেটা ফিল আপ করার পরেও এখনো বহু মানুষের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডার। সেক্ষেত্রে সুবোধ কুমার সাউ একজন প্রকৃত বিজেপি কর্মী হওয়ার জন্য যে বক্তব্যটা রেখেছিলেন সেটা মানুষের স্বার্থে রেখেছিলেন। যাই হোক, আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য। ঠিক অনেকটা আপনাদের মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ছিল তখন দুয়ারে সরকার নামে একটি কর্মসূচি চলতো, যেখানে সাধারণ মানুষ বাড়ির কাছেই সরকারি প্রকল্পের সুযোগ সুবিধায় নাম নথিভুক্ত করতে পারত। শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, এমনই একটি কর্মসূচির আয়োজন করতে চলেছেন এমনটাই তিনি ঘোষণা করলেন এবং সেখানে আগামী 15, 16 এবং 17 জুন এই ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা তিনি ঘোষণা করেছেন। দেখাবো কি বলছেন শুভেন্দু অধিকারী। আপনাদের সকলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, 3 দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে 2 জায়গায়, ছোট ব্লকে 1 জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বোরোতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে, পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন। এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। আপনাদের সকলের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যাতে জনগণের অংশগ্রহণ হয়। দেখুন, দুয়ারে সরকার যে কর্মসূচিটি ছিল এটা সাধারণ মানুষকে অনেকটাই সাহায্য দিয়েছিল, কারণ সাধারণ মানুষকে আর অত দৌড়াদৌড়ি করতে হচ্ছিল না বিভিন্ন সরকারি অফিসে। আর এই কর্মসূচিটাই যদি নাম পরিবর্তন করে শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেটা কিন্তু যথেষ্টই সুরাহার কাজ হবে। কারণ মানুষ আজকালকার দিনে আর ওই সরকারি অফিসে ধাক্কাধাক্কি খেতে পছন্দ করে না। সরকার তার কাছে আসবে এবং সেই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করাবে, এটা মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। আর এই কর্মসূচি যদি শুভেন্দু অধিকারী মহাশয় গোটা রাজ্য জুড়ে প্রতি মাসের প্রত্যেকটা 3 দিন করতে পারেন তাহলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে। তাই এই কর্মসূচি অত্যন্ত সাধারণ মানুষের জন্য সুবিধাযুক্ত এবং আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা আপনাদের এলাকায় গিয়ে এই কর্মসূচিতে নিজেদের নাম নথিভুক্ত করুন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে আমার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।